বেতলা মানে কিন্তু শুধু সাফারি নয়, বেতলা মানে সত্যজিতের অরণ্যের দিনরাত্রি। সেটাই আমরা আপনাদের এই ব্লগে ঘুরিয়ে দেখিয়ে নেব। পালামুয়ের জঙ্গল আর ছোটনাগপুর মালভূমি, গল্প সিনেমায় বুঁদ হয়ে থাকা বাঙালি সেই কবে থেকে বন্য জীবনের রোমাঞ্চ খুঁজে পায় বেতলায়। কিন্তু জঙ্গল সাফারি ছাড়া বেতলায় আর কি কি দেখার আছে? থাকার ভালো বন্দোবস্তই বা কোথায়? খাওয়া দাওয়া কেমন? উইকেন্ড ট্রিপে বেতলা বেড়াতে গেলে সঙ্গে আর কোন কোন জায়গা ঘুরে নেবেন, এই পর্বে সেসবই দেখাবো তোমাদের। তবে তার জন্য স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে হবে কিন্তু। হোটেল ওয়ানবিহার বেতলায় ঝাড়খণ্ড পর্যটনের এটাই একমাত্র প্রপার্টি। নেতারহাট বেতলা উইকেন্ড রোড ট্রিপের আগের পর্বে তোমাদের দেখিয়েছি বেতলায় জঙ্গল সাফারির খুঁটিনাটি। যদি পর্বটা না দেখে থাকো, ভিডিওর লিংক ডেসক্রিপশনে আর আই বাটনে দিয়ে রাখলাম। এই ওয়ানবিহার হোটেলটা বেতলা অভয়ারণ্যের গেট থেকে হাঁটা পথে বড়জোর 100 মিটার। ভেতরে অনেকটা ছড়ানো জায়গা, গাড়ি পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। আছে ছোটদের খেলার জায়গা, দোলনা। রিসেপশনের পাশেই লম্বা করিডোরে এদের নিজস্ব ক্যান্টিন। খাওয়া দাওয়া বেশ সুস্বাদু, দামও ঠিকঠাক। আমরা এখানে রুম বুক করেছি ঝাড়খণ্ড পর্যটনের নিজস্ব ওয়েবসাইট থেকে। তোমাদের সুবিধার জন্য মেল আর ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার চলো আমাদের রুমটা দেখিয়ে দিই। বেতলায় আপাতত আমরা যেখানে আছি হোটেল ওয়ানবিহার, যেটা ঝাড়খণ্ড ট্যুরিজমেরই, সেটা থেকে বেরোনোর সময় চলে এসেছে। সব গুছিয়ে ফেলেছি, রেডি প্যাক করে, তাই ডিসাইড করলাম রুম ট্যুরটা তোমাদের একবার দিয়ে দিই ছোট্ট করে। এটা হচ্ছে রুমের বাইরের দিকের ভিউটা, সুন্দর লনটা দেখা যায়, এখানে ওদের অফিস আছে সেগুলোও দেখা যায়। এখানে একটা বেশ বড়সড় বিছানা আছে যেটা ডাবল বেড, তবে তিনজনও খুব সহজেই এখানে শুতে পারে। রুম দিয়ে ঢুকেই ওই যে দরজাটা দেখা যাচ্ছে, তার পাশেই হচ্ছে বেশ কিছু তাক মতো করা আছে, আলাদা করে কাবার্ড এই রুমটায় নেই, সেখানে জিনিসপত্র রাখা যায়। তারপর এদিকে একটা টেলিভিশন আছে যেটা অ্যাজ ইট ইজ, মানে অ্যাজ ইউজুয়াল আমাদের কোনো কাজে লাগেনি এবারেও। আর রুমে বেশ কিছু চার্জিং পয়েন্ট আছে, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। এখানে একটা বেশ আরামদায়ক সোফা আছে যেখানে প্রদীপ্ত আপাতত ক্যামেরা রেডি করছে বেরোনোর আগে। এই আর কি, ছোট্ট একটা রুম, আলো হাওয়া এই সেই যথেষ্ট। কিন্তু যেটা আমার একটু অভাব বোধ হয়েছে সেটা হচ্ছে জিনিসপত্র রাখার। এখানে যদি একটা কাবার্ড বা আলনা জাতীয় কিছু করা যেত তাহলে আরও ভালো হতো। এবার চলো ওয়াশরুমের দিকে যাই। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, এই রুমগুলো কিন্তু বেতলায় ওয়ানবিহারে যে পুরনো রুমগুলো ছিল সেগুলো নিচের তলায়, এগুলোর ভাড়া হচ্ছে 1500 টাকা, জিএসটি নিয়ে 1638 টাকা মতো। ওপরে এর থেকে আরও বেটার রুম পাওয়া যাবে। আর এই হচ্ছে ওয়াশরুমটা ছোটোর মধ্যে ঠিকঠাক, মানে যা যা প্রয়োজন আছে, একটু পুরনো কিন্তু ফেসিলিটিস সবই আছে এখানে। দেখতেই পাচ্ছ যেরকম গিজার আছে, তো গরম জল পেতে আমাদের কোনো অসুবিধে হয়নি। বেসিন আছে, কমোড আছে, আর একটা আয়না, আর এই র্যাক, এই আর কি। অরণ্যের দিনরাত্রি, আর এখান থেকেই বাঙালির এতখানি সেন্টিমেন্ট এই বেতলা আর পালামু রেঞ্জকে ঘিরে। আজ আমরা এই ব্লগে তোমাদের দেখাবো কেঁচকি সঙ্গম, পালামু ফোর্ট, আর অবভিয়াসলি আমাদের উইকেন্ড ট্রিপ শেষ, তাই ফেরার জার্নিটাতেও তোমরা আমাদের সঙ্গে থাকবে। হোটেল থেকে চেক আউট করেই আমরা ছুটলাম পালামু ফোর্টের দিকে। আদিবাসী গ্রামের মধ্যে দিয়েই রাস্তা। কিছুটা গিয়ে থামলাম, দুপাশে জঙ্গল। এরপর শুরু হলো গাড়ি রেখে পাথুরে খাড়াই পথ। অনেকটা ওঠার পর বুঝলাম এটা ঠিক আমাদের গন্তব্য নয়।
প্রায় 500 মিটার মতো হেঁটে ওঠার পর বুঝতেই পারছো দমের অবস্থা দেখে আমরা এসে পৌঁছেছি পালামু ফোর্টে। এটা হচ্ছে পালামু ফোর্টের নিউ পার্ট, তাই তো? এটা হচ্ছে পালামু ফোর্টের নিউ পার্ট, যেটা নিচে বোর্ড দেখে আমরা জানতে পারলাম। ভেতরে কি আছে চলো দেখি, আর কয়েক পা হাঁটতে হবে। এগুলো বেসিক্যালি পালামু ফোর্টের রুইন্স, প্রায় ধ্বংসস্তূপের মতো অংশ, কেল্লার পাঁচিল এবং পুরনো কেল্লা দূরে এখান থেকে দেখা যায়, সেটাও তোমাদের দেখাবো। এই হচ্ছে চারপাশের পরিবেশ। ভেতরে একবার ঢোকার একটু আমরা চেষ্টা করে দেখছি, অন্ধকার, এবং সিঁড়ি করা আছে পর 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 পর। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এই পাঁচিলগুলোর উপরে ওঠা যায়। বেতলা অভয়ারণ্যের গেট থেকে পালামৌ ফোর্টের দূরত্ব 5 কিলোমিটারও নয়। তবে এই রাস্তায় মোবাইল নেটওয়ার্ক ভালো নয়, তাই গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করে না, পথ নির্দেশও ঠিকভাবে দেওয়া নেই। 1673 সালে এই দুর্গ নির্মাণ করান রাজা মেদিনী রায়। সব মিলিয়ে 3 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই কেল্লার অবস্থান। মূল ফটকের নাম নাগপুরি গেট। তোমরা যদি এই রোড ট্রিপের অন্য পর্বগুলো না দেখে থাকো তাহলে পুরো প্লেলিস্টটা অবশ্যই দেখো। ডেসক্রিপশন আর আই বাটনে লিংক দিয়ে রাখলাম। আমাদের সঙ্গে তোমরা ঘুরে দেখছো পালামু ফোর্ট, এরপর আমরা যাব কমলদহ ঝিল। তার আগে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, বেতলা আসার ঠিক আগেই আমরা গিয়েছিলাম নেতারহাট। সেই ব্লগটা যদি কোনোভাবে মিস করে গিয়ে থাকো তাহলে লিঙ্কটা দিয়ে দিলাম ওপরে আই বাটনে, লিঙ্ক থাকলো নিচে ডেসক্রিপশন বক্সে। এখানে একটা ছোট্ট রাস্তা করা আছে। আমার ধারণা এর আগে যারা এই ফোর্ট পাহারা দিতেন সেই সমস্ত সৈন্যদের জন্যই যাতায়াত করার এই সিঁড়ি ছিল। আমরা এই সিঁড়িটা দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছি। খুবই স্টিফ, দেখতে পাচ্ছ, অনেকটাই ওপরে। এই যে জায়গা, এই রকম জায়গা থেকেই গোটা উপত্যকাটা দেখা যায়। অর্থাৎ পালামুর যে পুরো ফোর্টটা, সেটা ওই দূরে যে পাঁচিল দেখতে পাচ্ছ সেই পর্যন্ত ছড়িয়ে, এবং এই পুরোটা অংশ নজরদারি চালানোর জন্যই এই রকম কিছু বাংকারের মতো পকেট তৈরি করে রেখেছিলেন সৈন্যরা। পুরোটাই এখন রুইন্স। এদিকে যাওয়াটা খুব একটা সেফ মনে হচ্ছে না, কারণ আগাছা জন্মে গেছে। ওই দূরে আমাদের বাহিনী, তারা অপেক্ষা করছে, নিচে দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো রেঞ্জটা। সাধারণ সুন্দর, একদম র। কেল্লা দেখে বেরিয়েই আমরা জঙ্গলের পথ ধরেছি, যাচ্ছি কমলদহ ঝিল। জঙ্গলের একদম মাঝামাঝি ঝিলের অবস্থান। 6 কিলোমিটার, পুরোটাই অফরোডিং। ড্রাইভের থ্রিলটা মন্দ নয়, এই সুযোগে জিম্মিরও একটু গা গরম হয়ে গেল। তবে জঙ্গলের ভেতরে কোনো মোবাইল টাওয়ার নেই, তাই রাস্তা খুঁজে পেতে আগের গাড়ির চাকার দাগই ভরসা। পাথর ছিল না? ওই যে শাবাশ। তো এই হচ্ছে আলটিমেটলি কমলদহ ঝিল। নাম শুনেই বুঝতে পারছো কমল আছে মানে এখানে কিন্তু প্রচুর পদ্ম হতো। আর আজকে আমরা এসেছি অক্টোবরের একদম এন্ডে। এটাই বোধহয় পুজোর সময় এলে হয়তো আরো বেশি পদ্ম দেখতে পেতাম, তখন হয়তো দেখতে সুন্দর লাগতো। ফুল তো এখন নেই।
আর তবে একদম জঙ্গলের মধ্যে, এটা জঙ্গলের রাস্তা দিয়েই আসতে হয়। আর পালামু ফোর্ট থেকে তোমরা গাড়ি নিয়ে এলে অবশ্যই এখানে কিন্তু ভেতরে জঙ্গলে ঢোকার পর আর কোনো বোর্ড নেই, ইন্টারনেট নেই এবং বোর্ডও নেই, ফলে ওই আন্দাজে আন্দাজে যেরকম মাটির রাস্তা সেই ধরে আসতে হবে। একটু লোকজনকে পেলে জিজ্ঞেস করে নিতে হবে, লোকজন পাওয়ার চান্সও কম। খুব কম। আর ছোট গাড়ি হলে কিন্তু রেকমেন্ডেড নয়, কারণ না, অনেক ক্ষেত্রেই হয়তো নিচে লাগবে। আর রাস্তাটা এতটাই ভেতরে, বেশ খানিকটা ভেতরে আসতে হয়। যদি তোমরা দিনের আলো থাকতে থাকতে তাড়াতাড়ি করে ফেলতে পারো দুপুরের মধ্যে তাহলে ভালো, দুপুরের পরে আসার তারপরে মনে হয় কিন্তু কোনো খুব একটা সেফও মনে হয় না। দরকারই নেই। কারণ এখানে এই যে প্ল্যাটফর্মটা থেকে আমরা কথা বলছি, এর ঠিক পেছনেই একটা ওয়াচ টাওয়ার করা আছে, এবং যেহেতু এত বড় একটা ওয়াটার বডি জঙ্গলের একদম মাঝখানে, সুতরাং ডন আর ডাস্কের সময় জন্তু জানোয়ার যে এখানে আসে জল টল খেতে সেটা তো বোঝাই যাচ্ছে। বেতলায় লাস্ট লাঞ্চ, এই লাঞ্চটা করেই আমরা এখান থেকে কেচকির দিকে রওনা দেব। আর যেটাই আমরা খাচ্ছি এটা হচ্ছে দ্বীপ রেস্টুরেন্ট, জাস্ট ব্যাং অপোজিট বেতলার যে অভয়ারণ্যের গেট তার ঠিক উল্টো দিকে। আমি নিয়েছি একটা ভেজ থালি সঙ্গে অমলেট, ওরা নিয়েছে রুটি চিকেন, আর সঙ্গে একটা সবজি আসছে। খাওয়ার তারা আছে, এবং অবভিয়াসলি বুঝতে পারছো যে আমাদের আজকে ফিরতে হবে। লাঞ্চ শেষ করে ফেরার পথে আমরা ধরলাম কেচকির রাস্তা। আগের দিন যে পথে আমরা নেতারহাট থেকে বেতলা এসেছিলাম, এটা তারই উল্টো পথে। 11 কিলোমিটার দূরত্ব 20-25 মিনিটেই দিব্যি পৌঁছানো যায়। বাঙালির মনে চিরকাল থেকে যাওয়া জায়গা কেচকি, সেই কেচকিরই সঙ্গমে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। বুঝতেই পারছো, সঙ্গম মানেই 3টে নদী এসে মিশছে, এবং সেটা কিন্তু ঘটছে পুরোটাই এই জায়গাটায়। ওদিক থেকে যে নদীটা আসছে সেটা অরাঙ্গা নদী, আর এপাশে যেটা সেটা হচ্ছে কোয়েল নদী। আর এই পুরো যে মোহনাটা, অর্থাৎ 3টে নদী এসে যেখানে মিট করছে, যেটাকে সঙ্গমের পয়েন্ট বলে, সেটা কিন্তু হচ্ছে ঠিক এই জায়গাটায়। এখানেই হচ্ছে কেচকি সঙ্গম। এই রিভার বেডটা পুরোটাই বুঝতে পারছো বালি, মানে চড়া পড়ে গেছে, এবং এখন কিন্তু জাস্ট বর্ষার পরপরই অক্টোবরে আমরা এসছি, তাতে এই পরিস্থিতি মানে বোঝাই যাচ্ছে যে কোনো সময় খুব বেশি জল থাকে না। এই রেল ব্রিজটা এবং সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। তবে এখানেও ঝাড়খণ্ড ট্যুরিজমের তরফ থেকে বেশ কিছু জায়গা করে দেওয়া হয়েছে, মানুষের আনাগোনা তো লেগেই থাকে। আর এই জায়গাটা যে কারণে ফেমাস, অর্থাৎ সত্যজিৎ অরণ্যের দিনরাত্রি, সেটা এখান থেকে শ্যুট হয়েছিল জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে। আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, একটা ঢাল নেমে এলাম এখান থেকে বড়জোর 50-60 মিটার, সেখানেই এখনও কিন্তু কেচকির যে বন বাংলো সেটা আছে, সেটাই তোমাদের নিয়ে যাবো এবার। কেচকি সঙ্গম, আমরা এসেছিলাম অন্য কারণে,
কিন্তু এই জায়গাটা আমাদের জন্য সারা জীবন খুব স্পেশাল হয়ে থাকবে, তার কারণ এখানে দাঁড়িয়েই আমাদের রেকর্ডিং মোড ট্রাভেল চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, আর যার কৃতিত্বটা কিন্তু পুরোপুরি তোমাদের। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, কলকাতার নাগরিক জীবন থেকে ক্লান্ত হয়ে গিয়ে একটু কয়েকদিনের জন্য জাস্ট পালিয়ে বাঁচা, কিছুটা বোহেমিয়ান জীবনযাত্রা, এই সব কিছুর টানেই অসীম হরিরা চলে এসেছিল পালামৌয়ের জঙ্গলে। সেই পালামৌ যেখানে রয়েছে এই কেঁচকি বন বিশ্রামাগার, অর্থাৎ কেঁচকির বলতে পারো একটা ফরেস্ট ডাকবাংলো। এখানেই কিন্তু 1969-এ শুটিং হয়েছিল অরণ্যের দিনরাত্রিতে, অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ এবং তার পাশাপাশি সমিত ভঞ্জ, তারা সবাই এসে এই বাংলোটাতে প্রায় 3 মাস ধরে ইউনিট শ্যুট করেছিল। গোটা ক্রু তখন থাকতো ডাল্টনগঞ্জের যে ফরেস্ট বাংলো সেখানে, আর শ্যুটটা হতো এখানে। সেই বাড়িটা অল্প একটু চেঞ্জ হয়েছে, কিন্তু বাকি এসেন্সটা কিন্তু একই রয়েছে এখনও এত বছর পরেও। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 1970-এ অরণ্যের দিনরাত্রি রিলিজ করেছিল, এবং সেই অরণ্যের দিনরাত্রির সঙ্গেই এই যে কেঁচকির বন বাংলো সেটাও কিন্তু ফেমাস হয়ে যায়। হাজারে হাজারে লাখে লাখে বাঙালিরা এই বাড়ি দেখতে ছুটে আসতে শুরু করেন পালামৌতে, বেতলায়, এবং এই গোটা অঞ্চলটা রাতারাতি খুব ফেমাস হয়ে যায়। তবে ইন্টারেস্টিং গল্প হলো, সৌমিত্র এবং অপর্ণার জুটিতে এই পালামৌয়ে কিন্তু অরণ্যের দিনরাত্রি প্রথম ছবি নয়, তার আগে আরও একটা ছবিতে সৌমিত্র অপর্ণা কিন্তু এখানেই শ্যুট করে গিয়েছিলেন ঠিক 3 বছর আগে। কেচকি দেখে কিছুটা এগিয়ে আমরা ধরে নিলাম 39 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা ধরেই লাতেহার পেরিয়ে সোজা পৌঁছানো যায় রাঁচির দিকে। তোমরা যারা উইকেন্ড ট্যুরে ট্রেনে নেতারহাট বেতলা ঘোরার প্ল্যান করছো বা নিজেরা গাড়ি চালিয়ে রোড ট্রিপ করার কথা ভাবছো, তাদের জন্য খরচের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। পুরুলিয়া থেকে 2 রাত 3 দিনের 750 কিলোমিটারের এবারের রোড ট্রিপে আমাদের পেট্রোলের জন্য খরচ হয়েছে 6805 টাকা, আর ফাস্ট ট্যাগ লেগেছে 150 টাকা। নেতারহাট বেতলা ট্রেনে কিভাবে আসা যায়, রাঁচি থেকে কিভাবে ঘুরবে, সেগুলো জানতে চাইলে অবশ্য এই মিনি সিরিজের প্রথম পর্বটা একদম মিস করো। ঘড়িতে এখন 5:15, এখনো 200 কিলোমিটারের জার্নি বাকি, মানে 10টা 10:30 হবেই মনে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দবা বলে একটা জায়গায় ছোট্ট একটা টি ব্রেক নিতে। আর এই চন্দবা হয়ে কিন্তু আমরা আগেও গেছি 2020-তে। ম্যাকলাস্কিগঞ্জের রাস্তাটা এখান থেকেই ভাগ হয়ে যায়। আজ আমরা যাচ্ছি রাঁচি হয়ে পুরুলিয়া। তোমরা যদি আমাদের ম্যাকলাস্কিগঞ্জ ব্লগটা মিস করে গিয়ে থাকো, তাহলে রেকর্ডিং মোড চ্যানেলে চলে যেতে পারো। লিঙ্কটা ওপরে আই বাটনে দিয়ে দিলাম, থাকলো নিচে ডেসক্রিপশন বক্সে। সন্ধ্যের রাঁচি পেরিয়ে সেদিনের ড্রাইভে আমরা যখন পুরুলিয়ার পথ ধরলাম তখন রাত। জিমনিতে এই ছোট্ট উইকেন্ড ট্রিপ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। বেতলা নেতারহাট ঘোরা নিয়ে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে। যারা এই চ্যানেলে নতুন, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও রেকর্ডিং মোড ট্রাভেল। আমাদের বেড়ানোর সব আপডেট পেতে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো রেকর্ডিং মোড। জিমনিতে জার্নি কিন্তু চলতেই থাকবে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ড্রাইভে।